প্রচলিত রাজনীতি তো সংকটে আছেই। প্রচলিত রাজনীতির অনেক কিছুই তো মানুষের যথাযথভাবে পথ দেখাতে পারছে না। এটি একটি, আমি ছোট করেই যদি বলি, এটা ১ নম্বর। ২ নম্বর, পথ দেখাতে পারছে না বলেই কাল পরশু পথ দেখাতে পারবে না, এটা আপনাকে কে বলল? কথার কথা বলছি। কারণ একটা রাজনৈতিক দল তার অভিজ্ঞতার ভিত্তিতে সেই কাজটা করবে। এটা ২ নম্বর কথা। ৩ নম্বর কথা হচ্ছে, প্রচলিত রাজনৈতিক দলগুলো যদি ফেল করে তাহলে বিকল্পই তো রাজনীতি। বিকল্প তো অন্য কিছু না। তাহলে একটা রাজনীতি মানে তার তো নীতি আদর্শের ভিত্তিতে গড়ে উঠবে। একটা রাজনীতি বিভিন্ন শ্রেণীর স্বার্থ রক্ষা করে, তার একটা নীতি থাকে, আদর্শ থাকে, সেটা গড়ে উঠবে, জনগণের কাছেও যাবে, জনগণের সম্মতি নিয়ে। যদি তো অতীতে কেউ ফেল করে থাকে, সে তার নিজের জায়গায় প্রতিষ্ঠিত হয়ে সে দায়িত্ব পালন করবে। এই তো ধারা হওয়া উচিত। সেই ধারায় তো কারোর কোনো আপত্তি নেই আমাকে যদি বলেন। মানে এই ধারা তো হোক, সেটাই আমরা চাই সাধারণভাবে। এখন এই কথা বলে কেউ বলতে পারে এ তো আপনাদের ওল্ড ফর্মুলা। ভাই, তাহলে নিউ ফর্মুলা কি? নিউ ফর্মুলা কি রাজনীতির বাইরে বিরাজনীতিকরণ? হ্যাঁ, অনেকে ভাবে। ওই যে আধিপত্যবাদী শক্তি, বিদেশি সাম্রাজ্যবাদী শক্তি, সেইটা যদি হয়, সেটা হয় কেন জানেন? এই যে রাজনীতির কথা আমরা এতক্ষণ ধরে আলোচনা করছি, যতই ত্রুটি বিচ্যুতি থাকুক না কেন, ভোটাধিকার এবং অন্য বিষয়গুলো যদি যথাযথভাবে কাজ করা যায়, গণতন্ত্রের ন্যূনতম ধারা যদি রক্ষা করা যায়, তাহলে কিন্তু জবাবদিহিতা থাকে জনগণের প্রতি, কারোর কম কারো বেশি। আর জনগণের পথে জবাবদিহিতা থাকলে ওই সাম্রাজ্যবাদী আধিপত্যবাদী শক্তি ইচ্ছা করলে যা খুশি তাই করতে পারে না। আমি একটা ছোট্ট উদাহরণ দিই। ধরেন, এটা এখন হঠাৎ করে মনে পড়ে গেল বলে, এই যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় ইউনূস সাহেব যখন কোনো একটি ঈদে ভাষণ দিলেন, সেই ভাষণের সময় উনি কিন্তু এই যে আমাদের পোর্ট বিদেশকে দেয়া হবে, তার বিরুদ্ধচারণ যাতে কেউ না করে সেই কথা তিনি বললেন। এবং তিনি বললেন এইটা করলে অনেকে নাকি প্রতিহত করবে। তো এটা কি কোনো, যতই দুর্বল রাজনৈতিক দল হোক, সে কোনো ঈদের শুভেচ্ছার সময়তে এই ধরনের কথা বলতে পারে? যতই দুর্বল সরকার হোক না কেন, সে ক্ষমতা থেকে ৩ দিন যাওয়ার আগে, ইলেকশন তার করতে হবে, সে ৩ দিন আগে সে আমেরিকার সাথে একটা গোলামি চুক্তি করতে পারে? এরকম শত শত উদাহরণ দেওয়া যাবে। যতই সরকার থাকুক না কেন, মানে একটা নির্বাচিত দুর্বল সরকার থাকুক না কেন, আগামীতে হাম আসছে, তার জন্য ইউনিসেফের মতো প্রতিষ্ঠান তাকে নাকচ করে সে টিকা কিনবে না, এরকম কি কেউ কল্পনা করতে পারে? এটা পারে না। তার মানে অনির্বাচিত সরকারের ধারাটাই কিন্তু ওই রকমের থাকে। তাইলে এই যে বিদেশি আধিপত্যবাদী শক্তি, তারা কিন্তু এই রাজনীতির বাইরে এ ধরনের একটা শক্তিকে খোঁজে, যারা প্রকৃতপক্ষে প্রচলিত রাজনীতিকে নাকচ করে দিয়ে আমার বিবেচনায় প্রকারান্তরে বিরাজনীতিকরণটাই প্রধান ধারা হিসাবে সামনে আনে। তাহলে সেইটা কিন্তু আমাদের কোনো কল্যাণে আনে না। আমি এবার উদাহরণ দিয়ে আমাদের দেশের ছোট্ট করে 2টা কথা বলি। দেখেন, আমাদের দেশের, হ্যাঁ এটা ঠিক, আমরা কর্তৃত্ববাদী স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে লড়াই করেছি, এবং উনি তো যথাযথই বলেছে। দেখেন, 14 সালের যখন আমরা, বিশেষ করে আমি অন্য পুরনো গেলাম না, 14 সালে যখন একতরফা নির্বাচন করলো, তখন থেকেই তো আমরা এর বিরুদ্ধে। আমি আগের আন্দোলন তো আছে, তখন তো পরিষ্কার করে এই সরকার আর না, একটা ভালো নির্বাচন দেন। আমি সফটলি যদি বলি, এই কথা আমরা বারবার বলার চেষ্টা করেছি। 18 সালের নানা বিবেচনায় আমরা হয়তো সবাই ইলেকশনে গেলাম, কিন্তু ইলেকশন বয়কট করার ওই দিন থেকে আমরা মুখে কালো কাপড় বেঁধে থেকে সরো মাঠে কোনটা করলাম? আর 1 সেকেন্ড দেরি না করে পার্লামেন্ট বাতিল করো, সরকার পদত্যাগ করো, নতুন নির্বাচন দাও। ওই ধারাবাহিকতা 24-এও কিন্তু আমরা আমাদের আন্দোলন অব্যাহত রাখলাম, এবং তারা জেল জুলুম হুলিয়া কি না করেছে। তাহলে তো দীর্ঘ ধারাবাহিকতায় এই জায়গাটায় চলে আসলো। কিন্তু আসার পরে শেষ দিকে আমরা জানি কি হলো, একটা কোটা আন্দোলন, অন্য আন্দোলন, তার মধ্য থেকে একটা আশা হতে পারে। আমি আন্দোলন নিয়ে কোনো দ্বিমত করছি না, কিন্তু খেয়াল করেন যে কথাটা বলার জন্য বললাম, এই যে যারা ওই সময় রাজনৈতিক দলের সাথে প্লাস হয়ে, আমি প্লাস হয়ে বলবো, যারা আন্দোলন করলো, তাদের সাথে কিন্তু ব্যাপক সাধারণ মানুষ, সাধারণ ছাত্রছাত্রীরা অংশ নিল। হ্যাঁ, এক্ষেত্রে আমাদের রিভিজিট করতে হবে যে আমরা রাজনৈতিক দল, আমরা কেন আগের যে কথা বললাম এরকম হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আনতে পারলাম না, সেটা অন্য বিষয়, সে আলোচনায় আমি এখন ঢুকছি না। কিন্তু এইটা আনলো যারা, দেখবেন এই লক্ষ লক্ষ ছাত্র তরুণ সমাজের যে আকাঙ্ক্ষা ছিল, কিন্তু শেষে এসে দেখলাম যারা সামনের সারিতে থাকলো
তাদের কাছে এই ক্ষমতাটা বেশি। এবং যেটা আমি জানি না উনি এক সময় তো এমপি ছিলেন, উনি এই কাজগুলো করেছেন কিনা, কারণ উনি তো ছাত্র আন্দোলন থেকে এইসব দায়িত্ব পালন করছে, লড়াকু দায়িত্ব পালন করেছে। আমার ধারণা ইচ্ছা করলে উনি পারবেন না, আমার সাধারণ অঙ্কের কথা বলছি। কিন্তু খেয়াল করতে পারেন, আমরা তো কল্পনাই করতে পারি না সচিবালয়ে কেন ঢুকবো। আমার মনে আছে অন্তর্বর্তীকালীন সরকারের সময় দু একজন যখন দেখা যাচ্ছে, প্রিন্স ভাই আপনাকে তো দেখি না, আমি আপনার এখানে যাবো কি জনের ভাই, এটা কিভাবে ঢুকতে হয় তাও তো ভালো জানি না, দু একবার ঢুকেছি, ওই সচিবের পাশ লাগে, এই ঝামেলা টামেলা, তা দরকার কি, আপনাদের সাথে রাস্তাঘাটে দেখা হয় তাই। এবং আমরা কি করে জানেন, তারা হুড় হুড় করে উঠে গেল। এবং এখন যেসব কথা আসছে এটা কল্পনা করতে পারি না। আপনি কি কল্পনা করতে পারেন ভাই? আমাকে কল্পনা করতে পারি না। আমার একটা রাজনৈতিক দুর্বলতা বলতে পারেন যে ওই যে কোনো অঞ্চলে কথা আসছে যে জেলা পরিষদের বাজেট থেকে 2 জন 25 কোটি টাকা নিয়ে গেছে এলাকার কাজের নামে। শুধু তাই না, অন্যান্য বাজেট থেকে এক একটা উপজেলায় কত 400 কোটি টাকা, 500 কোটি টাকা দিছে। তো চিন্তা করেন, মানে তাহলে কল্পনা করতে পারেন, মানে আমি বলছি তাহলে এইটা হচ্ছে এনসিপি বা ওই যে তার নেপথ্যে থাকা ওইটাই। যদি বলেন ওই শেষ করি আসি, তার মানে আমি বলছি যে আলটিমেটলি যে সাধারণ ছাত্র সমাজ একটা তার পজিটিভ আকাঙ্ক্ষা নিয়ে যায়, কিন্তু নেপথ্যে যেহেতু এদের মধ্যে একটা ছোট্ট ওই ককরোচের মধ্যে একটা বিরাট ককরোচ, যারা আসলে অন্য অংশের কিরানক হয়ে থাকে, তাদের ভূমিকা যখন স্পষ্ট হয়ে যায় তখন দেখা যায় এদের সাথে আসলে রাজনীতির সম্পর্ক নাই, বরঞ্চ প্রচলিত রাজনীতি ধ্বংস করে তারা এমন কিছু যেটা করতে চায় যার সাথে ওই দেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি কারোর কোনো সম্পর্ক নাই।